৭৩ দিন ধরে এইখানে এই একটা ধর্ণা মঞ্চে আদালতের নির্দেশে বসে আছেন, কিন্তু বসে থাকাটা ৭৩ দিনের নয়, বসে থাকাটা ১৫ বছরের। মমতা ব্যানার্জি সরকারে আসার আগে বলেছিলেন ১০,০০০ নতুন মাদ্রাসা তৈরি করব। সরকারে আসার পরে একটা নতুন মাদ্রাসা তৈরি করেননি। উনি ২০১৩ সালে ২৩৫টা মাদ্রাসাকে বললেন যে আমি এগুলোকে রেকগনিশন দিচ্ছি, আপনি শিক্ষকদের মাইনে দেবেন না, আপনি ছেলেমেয়েদের মিড ডে মিল দেবেন না, আপনি মাদ্রাসার বিল্ডিং তৈরি করার দায়িত্ব নেবেন না, মেয়েদেরকে স্কুলে সাইকেল দেবেন না, বই দেবেন না, পিঠের ব্যাগ দেবেন না, কিচ্ছু দেবেন না। আপনি একটা করে রেকগনিশনের চিঠি দিয়ে দেবেন। আপনার চিঠি ধুয়ে জল খাবে লোকে? আপনার রেকগনিশনের চিঠি ধুয়ে জল খাবে? উনি ঠকিয়েছেন, ২ নম্বরই করেছেন। গোটা বাংলার বাকি সব রকমের শিক্ষা যে ইনস্টিটিউশন রয়েছে, মাধ্যমিক থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে কলেজ সার্ভিস কমিশনের মতো, সেরকম মাদ্রাসার সঙ্গেও উনি ২ নম্বরই করেছেন, চিটিংবাজি করেছেন। এই চিটিংবাজদেরকে সরিয়ে আমরা যদি সেই সরকারকে নিয়ন্ত্রণ করতে পারার মতো একটা জায়গায় আসি, তবে একমাত্র এই সমস্যার সমাধান সম্ভব। ইফতারে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৭৩ দিন ধরে একবারও আসার সুযোগ পেলেন। এখানে এলেন না কেন? এখানে যারা রোজা রাখছেন তারাও তো ইফতার করছেন, একবার আসুন না। যে ইফতারে আপনার চারপাশে আপনার কাছ থেকে হাত পেতে পয়সা খাওয়া কতগুলো ইমাম দাঁড়িয়ে থাকবে, আর আপনার ওই ওয়াকফের সম্পত্তি চুরি করা ববি হাকিম আর সিদ্দিকুল্লাহর মতো চোরগুলো আপনার ডান পাশে মা পাশে দাঁড়িয়ে থাকবে, ওইখানে দাঁড়িয়ে ইফতার করছেন। সারাদিন ধরে গন্ডে পিণ্ডে গিলে তারপর বিকেলবেলা গিয়ে ইফতার করছেন। সারাদিন না খেয়ে আছেন যে মানুষ হেরি করে, তারপর সারাদিন ধরে রোজা রেখেছেন যারা, তাদের সঙ্গে বসে গন্ডে পিণ্ডে গিলে গলা অব্দি গিলে তারপর গিয়ে ইফতার করছেন। তো যেখানে সত্যি সত্যি আজকে এখানে তো মানুষকে আজকে রোজা রাখছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে তো বছরভর রোজা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে বছরভর মানুষ না খেয়ে আছেন একবেলা। এখানে এসে একবার ইফতার করুন না। চামচাগুলোর হাত থেকে বেরিয়ে এসে, চামচাগুলোর ডান পাশ বাবাস থেকে বেরিয়ে এসে একবার সত্যিকারের যেখানে মানুষ লড়াই করছেন, যেখানে রোজা রেখেছেন, যেখানে ইফতার করছেন, এখানে এসে একবার ইফতার করুন না। দেখবো কী করে প্রশ্নগুলোর সামনে দাঁড়ান। গালাগাল খেয়ে পেট ভরে যাবে, আপনাকে আর ইফতার খেতে হবে না। তারা বলছে যে কোনো রকম প্রমাণ দিতে পারেনি। ভোটের আগে বেছে বেছে বিরোধী দলগুলোকে বিজেপি জবাব দিক তাহলে। জেল তো খাটিয়ে নিল একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আর রাজ্যের উপমুখ্যমন্ত্রীকে, জেল তো খাটিয়ে নিল। জেল খাটিয়ে আম আদমি পার্টি সবচেয়ে বড় যে প্রচারের বা তাদের পার্টি গড়ে ওঠার যে জায়গাটা, দুর্নীতি বিরোধী আন্দোলন, জেল খাটিয়ে দিল। দিল্লির মানুষকে বুঝিয়ে দিল যাদেরকে তোমরা দুর্নীতি বিরোধী ভেবেছিলে তারা নিজেরা দুর্নীতি করে জেল খাটছে। খেটে বিজেপি দিল্লি দখল করলো। এখন প্রমাণিত হলো যে এই অভিযোগটা মিথ্যে ছিল। কেজরিওয়ালকে, মনীষ সিসোদিয়াকে জেল খাটানোটা রাজনৈতিক চক্রান্ত ছিল। ওরা তাহলে জবাব দিক। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বলে পুলিশ প্রমাণ লোপাট করে দিয়েছে, এখানে তো পুলিশ তো ওদের। দিল্লির তো পুলিশ কেজরিওয়ালের হাতে নয়, এখানে তাহলে কে প্রমাণ লোপাট করেছিল? তাহলে আপনারা বলুন, সেক্ষেত্রে কেজরিওয়ালকে, মনীষ সিসোদিয়াকে অকারণে জেল খাটানোর জন্য সিবিআইয়ের যে অফিসাররা দায়ী, আর এই সিবিআইয়ের এই যে অফিসাররা যদি কোনো বিজেপির নেতার কথাই কাজ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কেন আদালত ব্যবস্থা নেবে না? আজকে আমাদের দেশের জিএন সাই বাবা একজন সমাজকর্মী, তাকে 10 বছর ধরে জেল খাটলো। একজন মানুষ, তার শরীরের 90% ক্রিপল, প্রতিবন্ধী তিনি, তাকে 10 বছর প্রথমে জেলটা খাটিয়ে নিল। তারপরে আদালত বলে দিল যে এর কোনো অপরাধ নেই, তাকে ছেড়ে দিল। জিএন সাই বাবা জেল থেকে বেরোনোর কয়েক দিনের মধ্যে তার মৃত্যু হলো। কে দায় নেবে এই মৃত্যুর? আজ উমর খালিদ জেল খাটছে। উমর খালিদ যদি ভারত বিরোধী কাজ করে থাকে, আপনি তার তদন্ত করে বিচার করে সে যদি অপরাধী হয় ফাঁসিতে দিন, ওকে শুলে চড়িয়ে দিন উমর খালিদকে, কেউ কিছু বলতে যাবে না। কিন্তু যদি উমর খালিদের যদি কোনো অপরাধ আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে আজকে 6 বছর ধরে 7 বছর ধরে একটা ছেলেকে জেলে পচিয়ে রেখেছেন কেন? উমর খালিদের যে সহকর্মীদেরকে আজকে প্রমাণ নেই বলে আজ থেকে কয়েক মাস আগে বেল দেওয়া হলো, বেলটা দেওয়া লাগে তাদেরকে 6 বছর জেল খাটানো হয়ে গেছে। মানে কতগুলো কলেজ ইউনিভার্সিটি, দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের কতগুলো স্টুডেন্টকে প্রথমে সরকার রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী বলে 5 বছর 6 বছর জেলটা খাটিয়ে নেবে, জেলের ভাত খাইয়ে দেবে। তাদের জীবনের শ্রেষ্ঠ দিনগুলো জেলখানায় কাটবে তারা জেলের ভাত খেয়ে। তাদের পরিবার ধ্বংস হবে, তাদের কেরিয়ারের 12টা বাজবে, তাদের জীবনের সর্বনাশ করে দেবে। তারপরে বলবে যে পর্যাপ্ত প্রমাণ নেই, জেল থেকে যাও, তোমরা বাড়ি যাও। এই জিনিস মোদি অমিত শাহর আমলে আমরা কি ভারতে বাস করছি নাকি আমরা হিটলারের জার্মানিতে বাস করছি? এই জিনিস কদিন চলবে? এই জিনিস আমরা কদিন বরদাস্ত করবো? আজ থেকেই রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এবং যেটা শোনা যাচ্ছে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী এবারে ভোটে ব্যবহার করবে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী বলুন, ইডি বলুন, সিবিআই বলুন, যত এরকম সেন্ট্রাল বাহিনী রয়েছে, যে মুহূর্তে এরা বিহার উড়িষ্যার বর্ডার পার করে পশ্চিমবাংলায় ঢোকে, সমস্ত মোদির বাহিনী তখন দিদির বাহিনী হয়ে যায়। কেন্দ্রীয় বাহিনীকে আমাদের আগেও দেখা আছে, অনেক বড় বড় কথা শুনি এদেরকে নিয়ে। শুভেন্দু অধিকারীর অনেক আস্ফালন শুনেছিলাম আমরা পঞ্চায়েত ভোটের আগে। তারপরে আমরা দেখি ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় বাহিনী যেই পশ্চিমবাংলায় ঢোকে, তখন আর মোদির কথায় চলে না, মমতা ব্যানার্জির কথায় চলে। ভারতের সংবিধান মেনেও চলে না, সবচেয়ে বড় কথা। ওই ইডি বলুন, সিবিআই বলুন, কি ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী, তারা যদি খালি সরকারি দায়িত্বটা পালন করতো, তাহলেই আজকে পশ্চিমবাংলার এই চেহারা হতো না।
সুতরাং ওই সমস্ত কেন্দ্রীয় বাহিনী ফাহিনীর দিকে আমরা তাকিয়ে বসে নেই, আমরা জনগণের বাহিনীকে নিয়ে সিপিআইএম বামপন্থীরা আমরা ভোট করব, তারপরে যা হবে দেখা যাবে। পঞ্চায়েতে আমরা বলেছিলাম, শুভেন্দু অধিকারী যখন আদালত ছুটছিল কেন্দ্রীয় বাহিনীর জন্য, আমরা বুথে বুথে আমাদের বাহিনীর জনগণের বাহিনী তৈরি করেছিলাম, সেই বাহিনী নিয়ে ভোটে লড়েছি। আপনারা দেখেছেন পঞ্চায়েতে তৃণমূলকে কী দৌড় করানো হয়েছে। বিধানসভাতেও জনগণের বাহিনী নিয়ে আমরা লড়াই করবো। ওই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা কেন্দ্রীয় বাহিনীর বর্ষায় বসে থাকুক।